নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের রীতিকথা। আজ আমি উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। নিজের ঘরে চলে এলো বিনয়। এই ঘরে আগেও থেকে গেছে সে। বাংলোর কাজের ছেলে গোপালের সব দিকে নজর। সে পরিপাটি করে মশারি খাটিয়ে খাটের শিয়রে আলো জ্বালিয়ে দিয়ে গিয়েছিল। ডান পাশের জোড়া জানালাটা খোলা রয়েছে, সেখান দিয়ে অনেক দূর অবধি চোখ পড়ে। এটা বোধহয় পূর্ণিমা পক্ষ। আকাশে পূর্ণ চাঁদের মায়া। লক্ষ কোটি মাইল দূর থেকে চাঁদরা যেন গলানো রূপোর কলস উপুর করে ঢেলে দিয়েছে। চাঁদরা ছাড়া কত যে নক্ষত্র। জানলার বাইরে খানিকটা দূর থেকে সমুদ্র সেসোস্ট্রেস বে। চাঁদের আলোয় সেটাকে স্বপ্নের এক জলধারা মনে হয়। বাঁ দিকে যতদূর চোখ যায় শুধু পাহাড়, মাউন্ট হ্যারিয়েট। সেটার মাথায় সাদা ক্রসটা স্পষ্ট দেখা যাচ্ছে। সমুদ্র বিপুল গর্জনে পাড়ে এসে অবিরল আছড়ে পড়ছে। কোনো দিকে নজর ছিল না বিনয়ের। সাদা রঙের বড় প্যাকেটটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তারপর ব্যগ্রভাবে সেটার মুখ খুলতেই চারটে মাঝারি এবং ছোট মুখ হাঁটা খাম বেরিয়ে পড়ল। প্রতিটির ওপর তার নাম লেখা আছে, শ্রী বিনয় কুমার বসু, কেয়ার অফ শ্রী বিশ্বজিৎ রাহা, ম্যাজিস্ট্রেট এবং রিহ্যাবিলিটেশন অফিসার, পোর্ট ব্লেয়ার, আন্দামান, মেরিন জেটির নিকটে। একটা খাম হাতে তুলে নিল বিনয়। হাতের লেখাটি অত্যন্ত পরিচিত। নতুন ভারত পত্রিকার চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ী। খামের মুখ ছিঁড়ে ভেতর থেকে চিঠি বের করে পড়তে লাগলো বিনয়। প্রিয় বিনয়, তোমার প্রতিবেদনগুলো নিয়মিত পাওয়া যায় না। মাঝে মাঝে বেশ দেরি করে পাঠাও। তুমি অবশ্য জানিয়েছ পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 40 মাইল দূরে জেফ্রি পয়েন্টে উদ্বাস্তুদের নতুন সেটেলমেন্টে বর্তমানে আছো। জঙ্গল ঘেরা দুর্গম এলাকায়। পোস্ট অফিস নেই। বাইরের জগতের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা না থাকায় প্রতিবেদন পাঠানোর খুবই অসুবিধা। তুমি জানিয়েছ পুনর্বাসন বা বন দপ্তরের কোনো কর্মী জরুরি কাজে পোর্ট ব্লেয়ারে এলে তুমি তাদের হাত দিয়ে লেখাগুলি বিশ্বজিৎ রাহার কাছে পাঠিয়ে দাও। তিনি আমাদের কাছে পাঠান। এই প্রক্রিয়াটি খুবই সময় সাপেক্ষ ব্যাপার। মাঝে মাঝে লেখা না পাওয়ায় ধারাবাহিক প্রকাশের ছেদ পড়ে। তোমাকে আগেও লিখেছি, আন্দামান সম্পর্কে পাঠকের বিপুল আগ্রহ। তোমার লেখা যত পড়ছে ততই তাদের প্রত্যাশা বাড়ছে। বিপ্লবী শেখরনাথের সেলুলার জেলে বছরের পর বছর কাটানোর বিবরণ পাঠক একরকম গোগ্রাসে গিলেছে। আন্দামানের গভীর জঙ্গলে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে উদ্বাস্তুরা যেভাবে সেটেলমেন্ট গড়ে তুলছে তার প্রভাব কলকাতার ত্রাণ শিবির এবং শিয়ালদা স্টেশনে যে পূর্ব পাকিস্তানের ছিন্নমূল মানুষেরা নরক যন্ত্রণা ভোগ করে চলেছে তাদের ওপর প্রবলভাবে পড়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো যদি এদের ভবিষ্যতের কথা ভেবে বাধা না দেয় তবে অনেকেই আন্দামানে চলে যেতে প্রস্তুত। সঠিক প্রতিবেদন যে মানুষকে কতটা আশা জোগাতে পারে সেটা কলকাতায় বসে আমরা বুঝতে পারছি। তোমার প্রতিবেদনগুলো আমাদের নতুন পত্রিকা নতুন ভারতকে অনেক উচ্চতায় তুলে নিয়ে গেছে। সার্কুলেশনও বাড়ছে হু হু করে। এটা তোমার মতো নতুন একজন সাংবাদিকের পক্ষে বিরাট কৃতিত্ব। সম্পাদক জগদীশবাবু তোমার উপর অত্যন্ত খুশি। পরের চিঠিতে তোমার সম্বন্ধে হয়তো একটা সুখবর জানাতে পারব। তিনি চাইছেন এবং আমিও চাইছি একসঙ্গে 10-12টা প্রতিবেদন পাঠিয়ে দাও, তাহলে প্রকাশে গ্যাপ পড়বে না। কলকাতার অবস্থা যথাপূর্বং। সেই মিটিং, মিছিল, স্লোগান, রাইটার্স বিল্ডিং অভিযান। সরকার আইন পাশ করাতে চাইছে যাতে কলকাতা এবং চারপাশের যেসব ফাঁকা জলাজমিগুলোতে জবরদখল কলোনি বসানো হয়েছে সেগুলো থেকে উদ্বাস্তুদের উৎখাত করে দেওয়া হবে। জমি মালিকদের ক্রমাগত চাপে সরকারকে এই পদক্ষেপ নিতে হচ্ছে। আইনটি পাশ হয়ে গেলে হাজার হাজার ছিন্নমূল মানুষ ফের উদ্বাস্তু হয়ে যাবে। মানবিক দিক থেকে এদের কথা প্রশাসনের বিবেচনা করে দেখা উচিত, নইলে সারা কলকাতায় রক্তস্রোত বয়ে যাবে। যাই হোক, সেদিন সম্পাদকের কামরায় আমাদের একটা মিটিং ডাকা হয়েছিল। জগদীশবাবু বলছিলেন আন্দামান সম্পর্কে পাঠকের এখন যে আগ্রহ আছে চিরকাল থাকবে না। ল অফ ডিমিনিশিং রিটার্নের নিয়মে তা কমে যেতে বাধ্য।
উনি ঠিকই বলেছেন। জগদীশবাবু আরও বলেছেন, আসাম এবং ত্রিপুরাতেও হাজার হাজার মানুষ পূর্ব পাকিস্তান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। তারাও কিন্তু পরম সুখে নেই। বিশেষ করে আসামের স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতারা একেবারেই চান না বাঙালি উদ্বাস্তুরা সেখানে স্থায়ীভাবে থাকুক। তুমি কলকাতায় থাকতে থাকতেই তো দেখেছ, আসাম থেকে দ্বিতীয়বার উদ্বাস্তু হয়ে পূর্ব পাকিস্তানের বাঙালিরা পশ্চিমবাংলায় চলে আসছে। সে আশার কিন্তু বিরাম নেই। জগদীশবাবু চাইছেন আর 15-20 দিন আন্দামানে থেকে তুমি কলকাতায় ফিরে এসো। আসামের পরিস্থিতি নিয়ে এখানকার অন্য পত্রপত্রিকায় তেমন কিছু রিপোর্ট বেরোচ্ছে না। সম্পাদকের ইচ্ছা তুমি কলকাতায় এলেই আসামে পাঠিয়ে দেবেন। সেখানে মাসখানেক কাটিয়ে উদ্বাস্তুরা কী ধরনের শোচনীয় অবস্থায় রয়েছে সে সম্বন্ধে যাবতীয় তথ্যভিত্তিক রিপোর্ট পাঠিয়ে চলে যাবে ত্রিপুরায়। ওই 2 রাজ্যেও প্রচুর বাঙালি পাঠক রয়েছে। বিশেষ করে উদ্বাস্তুদের দুঃখ, কষ্ট, যন্ত্রণার কথা লেখা হলে তাদের মধ্যে আমাদের কাগজের প্রচার অনেক বেড়ে যাবে। সাবধানে থেকো। তোমার চিঠি এবং কমপক্ষে বেশ কটা প্রতিবেদনের আশায় রইলাম। স্নেহনীয়, চিরশুভার্থী প্রসাদ দা। চিঠিটা পড়া হলে কিছুক্ষণ চুপচাপ বসে রইল বিনয়। তার প্রতিবেদনগুলো যে পাঠককে খুশি করেছে সেটা আগেও জানিয়েছিলেন প্রসাদ লাহিড়ী, কিন্তু সেগুলোর প্রতিক্রিয়া এমন ব্যাপকভাবে হয়েছে যাতে ত্রাণ শিবির এবং শিয়ালদা স্টেশনের উদ্বাস্তুরা পর্যন্ত এখন আন্দামানে আসতে চাইছে। তার লেখা যে কলকাতায় এতটা আলোড়ন সৃষ্টি করতে পারবে কে ভাবতে পেরেছিল? নতুন ভারতের মালিক এবং সম্পাদক স্বয়ং জগদীশ গুহ ঠাকুরতা পর্যন্ত তার সম্বন্ধে উচ্ছ্বসিত। পরের চিঠিতে একটা সুসংবাদের ইঙ্গিতও দিয়েছেন প্রসাদ। শুধু তাই নয়, তার ওপর সম্পাদকের এতটাই আস্থা যে তিনি তাকে আসাম এবং ত্রিপুরাতেও পাঠাতে চাইছেন। চিঠির এই অংশটা পড়ে বিনয় অভিভূত, কিন্তু অন্য একটা দিক তাকে ভীষণ বিচলিত করে তুলেছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে। জগদীশবাবু চান সে 15-20 দিনের মধ্যে যেন কলকাতায় ফিরে আসে, কিন্তু মধ্য আন্দামানে গিয়ে ঝিনুকের সঙ্গে এখনো দেখাই করতে পারেনি। কবে দেখা করা সম্ভব তাই বা কে জানে। লাপোয়ে অবশ্য ভরসা দিয়েছে সে তাদের মোটর বোটে মধ্য আন্দামানে নিয়ে গিয়ে ঝিনুকদের সেটেলমেন্টে পৌঁছে দেবে। কিন্তু রক্তাক্ত ক্ষতবিক্ষত বৃন্দাবনকে নিয়ে শেখরনাথের সঙ্গে তাকে পোর্ট ব্লেয়ারে আসতে হয়েছে। প্রতিবেদন এবং কয়েকটা চিঠি লেখার জন্য এখানে তাকে কয়েকদিন থাকতে হবে। তার ভেতর লাপোয়েরা জেফ্রি পয়েন্টে এসে তাকে না পেয়ে হয়তো চলে যাবে। সমস্ত ব্যাপারটা কেমন যেন অনিশ্চিত হয়ে পড়ল। জোড়া জানলার বাইরে ফিনিক ফোঁটা জ্যোৎস্নায় স্বপ্নবৎ সমুদ্র এবং চারিদিকের দ্বীপ, পাহাড় এবং অরণ্যের দিকে অন্যমনস্কের মতো তাকিয়ে থাকে বিনয়। তারপর হঠাৎ মনস্থির করে ফেলে, না, ঝিনুকের সঙ্গে দেখা না করে সে আন্দামান থেকে কিছুতেই কলকাতায় ফিরবে না। 1 মাস লাগুক, 2 মাস লাগুক, কিংবা তারও বেশি, নানা কৌশলে আন্দামানে থেকে যাবে। এতে চাকরির ক্ষতি হয়তো হবে, কিন্তু মেয়েটা সেই কৈশোর থেকে তার সমস্ত অস্তিত্বকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে বেড়াবার পর তাকে যখন বঙ্গোপসাগরের সৃষ্টি ছাড়া দ্বীপে একবার দেখা গেছে, কি করে তাকে ফেলে চলে যাবে বিনয়? এবার দ্বিতীয় চিঠিটা বের করল সে। এটা সুধার। স্নেহের ভাই বিনু, তোর আগের চিঠি পেয়েছি। গভীর দুঃখের সঙ্গে জানাই আমাদের পরিবারে মহাশোকের ঘটনা ঘটে গেছে। তোর হিরণদার দাদু, আমার দাদা শ্বশুর দারিক দত্ত, কিছুদিন ধরেই ভুগছিলেন। মাঝে মাঝে হাসপাতালে ভর্তি করেছি। সুস্থ হওয়ার পর তোর হিরণদা আর আমি তাকে বাড়ি ফিরিয়েও এনেছি, কিন্তু এবার আর সে সুযোগ পাওয়া গেল না। বাড়িতেই ঘুমের মধ্যে হৃদরোগে তিনি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে যান। আমাদের হাউস ফিজিশিয়ান ডাক্তার মজুমদারকে ডাকা হয়েছিল। তিনি এসে পরীক্ষা করে বললেন হৃদযন্ত্রে আঘাতটা এতই গুরুতর যে কিছুই করার ছিল না। 5 মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ডাক্তার মজুমদার ডেথ সার্টিফিকেট লিখে দিয়ে চলে যান। আমরা এতটাই দিশেহারা হয়ে পড়েছিলাম যে তোকে টেলিগ্রাম করে জানাবো তা আমাদের মনেই আসেনি। প্রচণ্ড অন্যায় হয়ে গেছে। 2 দিন আগে তার শ্রাদ্ধ শান্তি হয়েছে। তোকে ভীষণ ভালোবাসতেন।
তুই আমাদের বাড়ি থেকে শান্তিনিবাস মেসে চলে যাওয়ায় খুব দুঃখ পেয়েছিলেন। ঝিনুকের কথাও প্রায় বলতেন। মেয়েটা কোথায় যে নিরুদ্দেশ হলো। বিনু, আমরা একটা বটগাছের তলায় ছিলাম। বিপদে সংকটে সবসময় আমাদের আগলে আগলে রাখতেন দাদা শ্বশুর। মাথার ওপর থেকে একটা বড় আশ্রয় চিরদিনের মতো চলে গেল। আমরা একেবারে অনাথ হয়ে গেলাম রে। তোকে আরও একটা দুঃসংবাদ দিই। মাস্টার মশাই মানে আশু দত্ত মারাত্মক আহত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। যুগল তাদের মুকুন্দপুর কলোনিতে তাকে নিয়ে গিয়ে স্কুল খুলিয়েছিল। মাস্টার মশাই পাকিস্তান থেকে এসে তার মাকে নিয়ে কালীঘাটের ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে তার এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন। প্রথমটা তিনি মুকুন্দপুরে যেতে চাননি। তুই তার প্রিয় ছাত্র। যুগলের সঙ্গে তুইও তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মুকুন্দপুরে পাঠাস। তাকে দিয়ে কলোনির ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা স্কুল খোলা হয়। শুধু স্কুলে পড়ানোই নয়, মুকুন্দপুরের ভিটেমাটি খুইয়ে আসা মানুষগুলোর সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে পড়েন মাস্টারমশাই। তুই আন্দামানে যাওয়ার আগে দেখে গেছিস জবরদখল কলোনিগুলো থেকে উদ্বাস্তুদের উৎখাত করার জন্য জমি মালিকদের পক্ষে সরকার একটা আইন পাস করতে চলেছে। তাই নিয়ে উদ্বাস্তুদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ শুরু হয়েছিল। সেটা এখন তীব্র আকার ধারণ করেছে। আশু দত্ত শুধু স্কুল নিয়েই পড়ে থাকেননি। মুকুন্দপুর আর তার চারপাশের কলোনিগুলোর আন্দোলনের নেতৃত্ব দিয়ে দিন চারেক আগে রাজভবন অভিযানে শত শত উদ্বাস্তুকে নিয়ে আসেন। এদিকে যাদবপুর, গড়িয়া, ঢাকুরিয়া, দক্ষিণ কলকাতার উদ্বাস্তুরাও মিছিল করে রাজভবনের দিকে যায়। উত্তর এবং দক্ষিণের এত মানুষ মিলিত হওয়ায় জনসমুদ্রের সৃষ্টি হয়। তাদের ঠেকাবার জন্য পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ছোড়ে, এমনকি গুলিও চালায়। আশু দত্ত মিছিলের সামনের দিকে ছিলেন। পুলিশের লাঠির আঘাতে তার মাথা, বাঁ হাত এবং পাঁজর ভেঙে যায়। প্রচুর রক্তপাত হয়েছে। যুগল তোর হিরণদার অফিসে এসে এই খবরটা দিয়ে গেছে। তোর হিরণদা মাস্টারমশাইকে দেখে এসেছে। অবস্থা বেশ সংকটজনক। বেঁচে হয়তো যাবেন, কিন্তু বেশ কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে। দাদা শ্বশুরের শ্রাদ্ধের দিন আত্মীয় স্বজন অনেকেই এসেছিল। আনন্দদা দিদি ছাড়াও ওর শ্বশুরবাড়ির সবাই। দিদি বলল, কাশি থেকে বাবা তোকে একটা চিঠি লিখেছিলেন। আনন্দ দ্বারা সেই চিঠি বিশ্বজিৎ রাহার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। বাবার শারীরিক অবস্থা একেবারে ভালো নয়। চিঠিটা আনন্দ দ্বারা খোলেনি। তাদের আলাদা চিঠি লিখে জানিয়ে দিয়েছে অবিলম্বে তোর চিঠি যেন তোকে পাঠিয়ে দেওয়া হয়। এবার ঝুমার কথা বলি। ওরাও দাদা শ্বশুরের শ্রাদ্ধের দিন আমাদের বাড়ি এসেছিল। আমাকে আড়ালে ডেকে নিয়ে বলেছে তোকে 2-3টে চিঠি লিখেছে, তুই একটারও উত্তর দিসনি। বিনু, নিরুদ্দেশ ঝিনুককে আর কোনোদিন পাওয়া যাবে না বলেই আমার বিশ্বাস। খোঁজ টোজ তো কম করিসনি। বিনু, ঝিনুকের মতো ঝুমা সেই কোন কম বয়স থেকে তোকে ভালোবেসেছে। যতদিন ঝিনুক ছিল সে নিজেকে দূরে দূরেই সরিয়ে রেখেছে। কষ্ট পেয়েছে, কিন্তু কোনোদিন তা প্রকাশ করেনি। ঝিনুক চলে যাওয়ার পর তোর জীবন যখন শূন্য হয়ে গেছে, সেই সময় ঝুমা অনন্ত সহানুভূতিতে তোর পাশে দাঁড়িয়েছে। শোক, দাহ, দুঃখ, মানসিক যন্ত্রণা এসব নিয়েই জীবন। এক সময় প্রচণ্ড আঘাতে মনে হয় বেঁচে থাকাটাই দুর্বিষহ, কিন্তু সময়ের হাতে এমন জাদুকাঠি আছে যার ছোঁয়ায় সব শূন্যতা ভরে যায়। ঝিনুক নিখোঁজ হওয়ার পর তোর জীবনের অনেকটা অংশ ফাঁকা হয়ে গিয়েছিল। তখন ভেতরে ভেতরে কতটা কষ্ট পেয়েছিস, কতখানি উতলা হয়েছিলি, সব বুঝতে পারতাম। একটা পাগল পাগল ভাব। কিন্তু ঝুমা তোর জীবনের ফাঁকা জায়গাটা ভরে দিয়েছে। ঝিনুকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তোকে দখল করতে চায়নি। অবাঞ্ছনীয় কোনো কাজ সে করেনি। তুই আন্দামানে যাওয়ার আগে স্থিরই করেছিলি ঝুমাকে গ্রহণ করবি। তাহলে তাকে এত কষ্ট দেওয়ার কি কারণ? কেন মেয়েটাকে চিঠি লিখিস না? সবাইকে লিখিস, সেই শুধু বাদ। কি এমন ঘটেছে যে তাকে এড়িয়ে যাচ্ছিস? মেয়েটা এবং তার পরিবার তোর জন্য অপেক্ষা করে আছে। ওর বাবা মা স্থির করেই ফেলেছেন তুই ফিরে এলেই দুজনের বিয়েটা চুকিয়ে ফেলবেন, অবশ্য তোর মতামত নিয়েই। বিনু, ঝুমা কিন্তু লঘু ধরনের সামান্য মেয়ে নয়। তার একটা বিরাট হৃদয় আছে। তার ভালোবাসা
তুচ্ছ করার জিনিস নয়। সেটা করলেই একদিন না একদিন তোকে অনুশোচনা করতে হবে। ঝুমাকে অবশ্যই চিঠি লিখবি, সাবধানে থাকিস। নতুন ভারতে তোর লেখাগুলো পড়ে ভীষণ দুশ্চিন্তায় আছি। পোর্ট ব্লেয়ার থেকে 40 মাইল দূরে ঘোর জঙ্গলে চরম বিপদের মধ্যে তোকে থাকতে হয়। যত তাড়াতাড়ি পারিস কাজ শেষ করে কলকাতায় ফিরে আয়। কতকাল যে তোকে দেখি না। ও, একটা বড় খবর দিতে ভুলে গেছি, খুবই ভালো খবর। দিন 25 আগে হেমদাদুর একটা চিঠি পেয়েছি। তোর হিরণদাকে লিখেছেন। না, নিত্যদাস যে বর্ডারের এপারে ওপারে লোকজন দিয়ে প্রচুর টাকা নিয়ে চিঠিপত্র চালাচালি করে সেভাবে নয়, এসেছে ডাক মারফত। 2 বাংলায় কচ্ছপের গতিতে হলেও ডাক চলাচল শুরু হয়েছে। খুব সম্ভব সেটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে। রাজদিয়া থেকে চিঠি আসতে হেমদাদুর 25 দিন লাগলো। আশা করি এরপর তিনি চিঠিপত্র লিখলে 2-3 দিনের মধ্যেই পেয়ে যাব। দালাল টাউটদের দিন একদিক থেকে শেষ। হেমদাদু লিখেছেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই ভালো, প্রায় স্বাভাবিকই বলা যায়। কিছুদিন আগে যে অশান্তি আর ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল আর তা নেই। তারা নির্বিঘ্নেই আছেন। বিহারি মুসলমানরা এপার থেকে গিয়ে যে তুমুল উৎপাত শুরু করেছিল, রাজদিয়া অঞ্চলের অনেক বাঙালি মুসলমান তাদের রুখে দিয়ে শাসিয়েছে। এতকাল যারা পাশাপাশি রয়েছে পুরুষানুক্রমে, তাদের কোনো রকম ক্ষতি করা চলবে না। হেমদাদু জানতেন তুই আমাদের কাছেই আছিস। তিনি তোকে আশীর্বাদ জানিয়েছেন, চিঠি দিতেও লিখেছেন। দিদি, আনন্দদা আর ওদের বাড়ির সবাইকার খবর জানতে চেয়েছেন। পরে প্রত্যেককে আলাদা আলাদা চিঠি লিখবেন। আমার চিঠি পাওয়া মাত্র উত্তর দিবি। আমার স্নেহ নিস, ইতি ছর্দি। চিঠিটা পড়া হলে কিছুক্ষণ নিঝুম হয়ে বসে রইল বিনয়। এই তো সেদিন 1000 উদ্বাস্তুর সঙ্গে আন্দামানে এলো। এর মধ্যে কত ঘটনা ঘটে গেছে কলকাতায়। দুঃখ, বিষাদ, আনন্দ, নানান রকমের অনুভূতি তার ভেতরে বেশ খানিকটা সময় আলোড়ন তুলে গেল। দারিক দত্তর মৃত্যুটা বিনয়ের কাছে খুবই কষ্টের। এটা ঠিকই, তার যথেষ্ট বয়স হয়েছিল। সুধার আগের চিঠিগুলোতে জানা গেছে তিনি মাঝে মাঝেই ভুগছিলেন, আবার ভালোও হয়ে উঠছিলেন। কিন্তু হঠাৎই চলে যাবেন ভাবা যায়নি। রাজদিয়া থেকে কলকাতায় আসার পর ধর্ষিতার ঝিনুককে নিয়ে সে যখন দিশেহারা, যেখানেই তাকে নিয়ে যাচ্ছে কেউ সুনজরে ঝিনুককে দেখছে না। অনন্ত সহানুভূতিতে তাকে কাছে টেনে তো নেয়ইনি, বরং তার ওপর যে নারকীয় নির্যাতন হয়েছে সেই অপরাধটা যেন ঝিনুকেরই। স্পষ্টভাবে তা বুঝিয়ে দিয়ে ঘৃণায় মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছে নোংরা দূষিত আবর্জনার মতো। এটা ঠিক, সেই সময় হিরণ আর সুধা তাদের পাশে দাঁড়িয়েছিল, আশ্রয় দিয়েছিল নিজেদের বাড়িতে। আতঙ্কগ্রস্ত গ্লানিবোধে কুঁকড়ে থাকা ঝিনুককে ক্রমশ সুস্থ স্বাভাবিক করে তুলেছিল। কিন্তু দারিক দত্ত যদি আশ্রয় দিতে রাজি না হতেন, সুধাদের পক্ষে তা আদৌ সম্ভব হতো না। সংস্কার মুক্ত বৃদ্ধটির মৃত্যু বিনয়ের কাছে এক বিরাট ক্ষতি। আশু দত্ত আদ্যপান্ত একজন আদর্শবাদী শিক্ষক, মানুষ গড়ার কারিগর, আজীবন ছাত্র পড়িয়ে এসেছেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে উদ্বাস্তুদের সঙ্গে পোড়ো জলা জমিতে তাদের জবরদখল কলোনির অধিকার বজায় রাখতে আন্দোলনে নেমে পড়বেন কে ভাবতে পেরেছিল? পুলিশের লাঠির ঘায়ে যে তিনি রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তা জেনে বিনয় উৎকণ্ঠিত যত হয়েছে, তার চেয়ে অনেক বেশি শ্রদ্ধা বেড়েছে এই পরমাশ্চর্য মানুষটির ওপর। শুধু শিক্ষাদানের মতো মহৎ কাজই নয়, নিজে উদ্বাস্তু হয়ে অন্য ছিন্নমূল মানুষগুলোর মহাসংকটের সময় তাদের পাশে গিয়ে এই বয়সে যে দাঁড়াবেন তা কি ভাবা যায়? কলকাতায় ফিরে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আশু দত্তর সঙ্গে সে দেখা করবে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপাতত এই প্রার্থনা ছাড়া আর কী বা সে করতে পারে। হেমদাদুরা যে ভালো আছেন, নিত্যদাসের দালালদের মারফত নয়, সরাসরি চিঠি লিখতে পারছেন, পশ্চিম বাংলা এবং পূর্ব পাকিস্তানে ডাক চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে, এটা একটা বড় খবর। তবে সবচেয়ে বিরাট স্বস্তির ব্যাপার হলো রাজদিয়া এবং তার চারপাশের এলাকাগুলোতে অবাঙালি আর এক শ্রেণীর বাঙালি মুসলমানের হিন্দুদের উপর হামলা বন্ধ হয়েছে। হেমদাদুর জন্য সারাক্ষণ কি দুশ্চিন্তার মধ্যে যে কাটাতে হয়। সুধার এই চিঠি পেয়ে বিনয় অনেকটাই চাপমুক্ত।
পোর্ট ব্লেয়ার থেকেই সে হেমদাদুকে চিঠি লিখবে। সুধার চিঠির সবচেয়ে অস্বস্তিকর প্রসঙ্গ হলো ঝুমা। ঝিনুকের সঙ্গে আন্দামানে দেখা হওয়ার পর থেকে ওই মেয়েটাকে নিয়ে বিনয় আর ভাবতেই চায় না। সে বোঝে এটা ভয়ঙ্কর অন্যায়, বিশ্বাসভঙ্গের মতো মারাত্মক অপরাধ। সুধা ঠিকই লিখেছে, ঝুমার ভালোবাসা তুচ্ছ করার মতো বিষয় নয়। আন্দামান থেকে ফেরার পর 1 বছর হোক, 2 বছর হোক, কিংবা আরও কয়েক বছর বাদে এই মেয়েটাকে নিয়ে নতুন এক জীবন শুরু করবে, তা একরকম স্থির হয়েই ছিল। কিন্তু কে জানত কলকাতা থেকে 800-900 মাইল দূরে নিরুদ্দেশ ঝিনুকের সঙ্গে ফের দেখা হয়ে যাবে। ঝুমা সুন্দরী, ঝকঝকে মেয়ে, লেখাপড়ায় ভালো, অনার্সে ফার্স্ট ক্লাস পাবেই। তার মাথার ওপর মা, বাবা, দাদু আছেন, ওদের প্রচুর পয়সা। বিনয়ের সঙ্গে বিয়েটা না হলে সে কষ্ট পাবে, ভীষণ ভেঙে পড়বে। কিন্তু সব কষ্ট, সব দাহ তো চিরস্থায়ী নয়। একদিন না একদিন সে নিশ্চয়ই সামলে নিতে পারবে। কিন্তু বিনয় ছাড়া ঝিনুকের পাশে দাঁড়াবার মতো কে আছে? আরও কয়েকজন ছিলেন, হেমনাথ, স্নেহলতা, শিবানী, কিন্তু তারা তো সুদূর পূর্ব পাকিস্তানে, অন্য এক দেশে। সেখান থেকে ত্রস্ত, আতঙ্কগ্রস্ত ঝিনুক একদিন বিনয়ের সঙ্গে চলে এসেছিল। কোনোদিন তাকে সেখানে পাঠানো যাবে না, মরে যাবে, তবু ঝিনুক সেখানে যাবে না। কিন্তু মধ্য আন্দামানের সমুদ্র পাহাড় ঘেরা এক সৃষ্টিচারা সেটেলমেন্টে বাকি জীবনটাকে সে খইয়ে খইয়ে শেষ করে দেবে, তা তো হয় না। যেভাবেই হোক তাকে কলকাতায় নিয়ে গিয়ে ঝুমা এবং তাদের পরিবারের সবার কাছে জোর হাতে ক্ষমা চেয়ে নেবে। নিশ্চয়ই ওরা বুঝবেন। সুধার চিঠির উত্তরে ঝুমার তেমনও উল্লেখই আপাতত করবে না বিনয়। কলকাতায় ঝিনুককে নিয়ে গেলে আত্মীয় পরিজন তো বটেই, সুধাও চমকে যাবে। বারবার সে চিঠি লেখা সত্ত্বেও কেন ঝুমা সম্পর্কে একেবারে নীরব থেকেছে বুঝতে পারবে। বিনয়ের গভীর বিশ্বাস সুধা এবং হিরণরা খুশিই হবে। সে যে তার কর্তব্য পালন থেকে এক চুলো সরে আসেনি, সেজন্য তার প্রতি ওদের শ্রদ্ধাই হবে। ঝুমা যে একেবারে স্তব্ধ হয়ে যাবে, বিনয় সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। তার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। হঠাৎ এত বড় একটা আঘাত সে কিভাবে সইবে? ভাবতেও শুধু অস্বস্তি নয়, ভীষণ কষ্ট হয়। তীব্র অপরাধ বোধে নিজেকে 1000 বার ধিক্কার দিতে থাকে সে। ঝুমার মতো একটা নিষ্পাপ মেয়ের তার প্রতি বিশ্বাস, অগাধ আস্থাকে সে ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। কলকাতায় গেলে তার গায়ে চেনা জানা সব মানুষ লম্পট, দুশ্চরিত্র, বিশ্বাসঘাতক এই তকমাগুলো দেগে দেবে না? তখন কোন বিবরে মুখ লুকোবে বিনয়? বিনয় নিশ্চিত ঝুমার মা, বাবা এবং ওদের পরিবার তাকে একেবারেই ক্ষমা করবেন না। তারা চরম অপমান করবেন। ঝুমার সঙ্গে বিয়েটা ভেঙে দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাদের সামাজিক সম্মান কি এতটুকু থাকবে? তারাই বা মুখ দেখাবেন কি করে? না, আর ভাবতে পারছে না বিনয়। কপালের দুপাশের শিরাগুলো সমানে দপদপ করছে। মনে হচ্ছে সমস্ত শিরা, স্নায়ু ছিঁড়ে পড়বে। বাইরে সমুদ্রের ঢেউগুলি আছড়ে পড়ছিল কোন আদিকাল থেকে কে জানে। ক্লান্তিহীন রাতচরা পাখিগুলো কখন থেমে গেছে টের পাওয়া যায়নি। তবে পূর্ণিমার চাঁদ তার অনন্ত মহিমা নিয়ে কোটি কোটি বছর ধরে যেমন আলো ঢেলে যায়, আজও তেমনি ঢেলে যাচ্ছে। সন্ধ্যে থেকেই সেসোস্ট্রেস বের দিক থেকে হাওয়ার তেজ আরও বেড়েছে। দূর মনস্কের মতো সুদূর আকাশের দিকে তাকিয়ে রইল বিনয়। ধীরে ধীরে ভেতরের অস্থিরতা, গ্লানি এবং অপরাধবোধের তীব্রতা কমে আসে। এবারে ধীরে ধীরে জানলার বাইরে থেকে চোখ ফিরিয়ে অন্য চিঠি দুটো তুলে নিল বিনয়। আনন্দ চিঠিটা খুব ছোট, মাত্র কয়েক লাইনের। বিনয় কেমন আছে, আর কতদিন তাকে আন্দামানে থাকতে হবে, অনিয়ম যেন না করে, শরীর স্বাস্থ্যের দিকে যেন নজর রাখে, ইত্যাদি ইত্যাদি। শ্বশুর মশাই মানে অবনীমোহনের একটা চিঠিও যে পাঠিয়েছে তাও লিখেছে। 4 নম্বর অর্থাৎ শেষ যে খামটা তুলে নিল বিনয়, সেটার ওপর তার নাম এবং আন্দামানের ঠিকানা ঠিক অন্য খামগুলোর মতোই। সুধা এবং আনন্দ লিখেছে, এর মধ্যে একটা চিঠি অবনীমোহনেরও আছে, কিন্তু খামের ওপর হস্তাক্ষরটি সম্পূর্ণ অচেনা মনে হয়। বাবার হাতের লেখার ছাঁদ এ ধরনের নয়। ভুল করি কি আনন্দ অন্যের চিঠি তার কাছে পাঠিয়েছে?
একটু দোনমনো করে শেষ পর্যন্ত খামের মুখ ছিঁড়ে চিঠি বের করল বিনয়। পড়তে শুরুও করল। বয়ানটা এরকম: স্নেহের বিনু, আমি যে চলচ্ছক্তিহীন অথর্ব হইয়া গুরুতর পীড়িত অবস্থায় বিছানায় পড়িয়া আছি, তোমাকে ইতিপূর্বে তাহা জানাইয়াছি। আগের পত্রগুলি স্বহস্তে লিখিয়াছিলাম, বর্তমানে সেই শক্তিও নাই। তাই আমার এক গুরু ভাইকে মুখে মুখে বলিয়াছি, তিনি অনুগ্রহ করিয়া লিখিয়া দিয়াছেন। তুমি কি আমার পূর্বের চিঠিগুলি পাও নাই? পাইয়া থাকিলে উত্তর দাও নাই কেন? না পাইয়া থাকিলে তোমাকে জানাই, শরীরের যে হাল, তাহাতে এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচিয়া থাকিব না। আমার অন্তিমকাল ঘনাইয়া আসিতেছে। তোমাকে আগেই লিখিয়াছিলাম, ঝিনুককে অস্বীকার করিয়া আমি চরম অন্যায় করিয়াছি। আমার জন্য সে নিরুদ্দেশ হইয়া গিয়াছে। সম্পূর্ণ নিষ্পাপ একটি মেয়ের জীবন হয়তো আমার কারণে ধ্বংস হইয়াছে। অন্ধ কুসংস্কারে আমার মতিচ্ছন্ন ঘটিয়াছিল। ঝিনুকের জন্য আমার প্রাণটি কোনো রকমে ধুকধুক করিয়া টিকিয়া আছে। তুমি যেমন করিয়া যেখান হইতে পারো তাহাকে খুঁজিয়া বাহির করিয়া কাশীতে আমার কাছে লইয়া আসো। তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিতে না পারিলে মরিয়াও আমার শান্তি হইবে না। আত্মগ্লানিতে জর্জরিত হইয়া আছি। ঝিনুক ক্ষমা করিলে আমার জীবনব্যাপী অনুশোচনার কিঞ্চিত উপশম হইবে। কিছুদিন পূর্বে সুনীতিকে একটা চিঠি দিয়াছিলাম। তাহার উত্তরে সে লিখিয়াছে, তুমি সংবাদপত্রে চাকুরি লইয়াছ এবং আন্দামানে উদ্বাস্তু পুনর্বাসনের তথ্য সংগ্রহ করিয়া তোমাদের কাগজের রিপোর্ট পাঠাইবার দায়িত্ব লইয়া গিয়াছ। বর্তমানে তুমি কি আন্দামানে আছো নাকি কলকাতায় ফিরিয়া আসিয়াছ? আরেকবার স্মরণ করাইয়া দিতেছি, ঝিনুককে সঙ্গে করিয়া কাশীতে আমাদের আশ্রমে চলিয়া আসিবে। তোমাকে জানাইয়াছিলাম, আশ্রমে আসিবার পর আমার নাম পাল্টাইয়া গিয়াছে। গৃহী জীবনের সমস্ত কিছু ত্যাগ করিয়া এখানে থাকিতে হয়। আমিও তাই আসিয়াছিলাম, কিন্তু ঝিনুককে কোনো মতেই ভুলিতে পারিতেছি না। তোমার উত্তরের আশায় রহিলাম। সংসার জীবনের নামটাই এখানে লিখিলাম। ইতি অবনীমোহন বসু। চিঠিটা পড়ার পর বিচলিত হয়ে পড়ল বিনয়। খুবই উতলা। আগের চিঠিগুলো পেয়েও ঠিক এমনটাই হয়েছিল। অবনীমোহন যেভাবে সমস্ত অতীত, সন্তান সন্ততি, প্রায় 55 বছরের সংসার জীবন পেছনে ফেলে গুরুর আশ্রমে চলে গিয়েছিলেন, সেটা মেনে নিতে পারেনি বিনয়। বাবাকে এসকেপিস্ট অর্থাৎ পলাতক মনে হয়েছিল। মন শুদ্ধ থাকলে, সৎ পথে জীবনকে চালিত করলে গুরুর প্রয়োজন কি? বিশেষ করে ঝিনুকের প্রতি তাঁর আচরণে সে অত্যন্ত আঘাত পেয়েছে, মর্মাহত হয়েছে। বাবার প্রতি তার শ্রদ্ধা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু জীবনের শেষ পর্বে অনুতপ্ত, অপরাধবোধে বিপর্যস্ত মানুষটির জন্য সহানুভূতি হয় বিনয়ের। বাবার আগের চিঠির জবাব সে দেয়নি। ঝিনুকের সঙ্গে আন্দামানে তার দেখা হয়েছিল ঠিকই, কিন্তু মেয়েটা সম্পূর্ণ ভাবলেশীন মুখে এমন ভান করেছে যেন তাকে চেনেই না, তাকে পুরোপুরি অগ্রাহ্য করেছে। এমনটা ভাবতে পারেনি সে। মধ্য আন্দামানে গিয়ে বাবার চিঠি দেখিয়ে বুঝিয়ে সুঝিয়ে তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবে, সেখান থেকে কাশী, এমনটাই ভেবে রেখেছিল। কিন্তু মধ্য আন্দামানে যাওয়া সম্ভব হয়নি। কে জানত মাত্র 60 মাইল দূরের দ্বীপে পৌঁছনো এত কঠিন। মনে হয় ওই দ্বীপটা অন্য কোনো অচেনা গ্রহে। কিন্তু না, লাপওয়েদের পাওয়া গেছে। বাবার চিঠিগুলো নিয়ে সে ঝিনুককে দেখাবে। শেষ শয্যায় শায়িত বৃদ্ধ মানুষটি কাশীর এক আশ্রমে তার জন্য কতটা মানসিক যন্ত্রণা ভোগ করছেন। নিশ্চয়ই ঝিনুকের করুণা হবে। প্রথম চিঠিটা পাওয়ার পর নিজের সংকল্পকে দৃঢ় করে নিয়েছিল, এবারও তাই করল। মধ্য আন্দামানে তাকে যেতেই হবে, যেতেই হবে। একদিন পর সকালে পরোটা তরকারি এবং চা খেয়ে জেফ্রি পয়েন্টে চলে গেলেন শেখরনাথ। বেলা একটু বাড়লে ভাত টাত খাইয়ে উলুপি আর তার ছেলেকে কালীপদর সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। উলুপিরা আর এখানে ফিরবে না। বিকেলের ভিজিটিং আওয়ার শেষ হলে রিফিউজি ট্রানজিট সেন্টারে রেখে আসবে। প্রায় সঙ্গে সঙ্গেই অন্য একটা গাড়িতে বিশ্বজিৎ বেরিয়ে পড়লেন। উলুপিদের ট্রানজিট সেন্টারে রাখার কারণও রয়েছে।
লক্ষণের বিরুদ্ধে থানায় ডায়েরি করেছে সে। কেসটা উঠবে বিশ্বজিতের কোর্টে। উলুপিরা তার বাংলোয় থাকলে পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তাই শেখরনাথের সঙ্গে পরামর্শ করে ওদের ট্রানজিট সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বজিৎ। বাংলোয় 3 জন কাজের লোক ছাড়া অন্য কেউ নেই। বিশ্বজিৎরা বেরিয়ে গেলে বিনয় লেখার টেবিলে গিয়ে বসে পড়ল। কাল বেশ কটা চিঠি লিখেছে। আজ অন্তত 2টো প্রতিবেদন শেষ করতেই হবে। কাল এবং পরশু আরও যে কটা সম্ভব হয় লিখে ফেলবে। বাইরে বেরোবার তাড়া নেই, তাই বিশ্বজিৎদের সঙ্গে স্নান খাওয়া চুকিয়ে ফেলেনি বিনয়। প্রথম প্রতিবেদনটা লেখা হলে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করবে। দুপুরে সূর্য যখন সোজাসুজি মাথার ওপর উঠে এসেছে, বঙ্গোপসাগরের উত্তাল ঢেউগুলোর মাথায় তীব্র রোদ ঝলকে যাচ্ছে, সেদিকে তাকালে মনে হয় চোখে আগুনের ঝাঁঝ এসে লাগছে। সেই সময় প্রথম লেখাটা শেষ হলো। কাগজ কলম টেবিলের দেরাজে রেখে স্নান টান করে খেয়ে শুয়ে পড়ল সে। কাল জেফ্রি পয়েন্ট থেকে আসার ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি। দিবানিদ্রার অভ্যাস না থাকলেও আজ ঘুমিয়ে নিল বিনয়। ঘুম যখন ভাঙল, রোদের সেই তাপ আর নেই। দিনের নির্জীব আলোর রং এখন বাসি হলুদের মতো, ম্যাড়মেড়ে, কেমন যেন বিষাদ মাখানো। 1 কাপ চা খেয়ে লেখার টেবিলে বসে কিছুক্ষণ জানলার বাইরে বেলা শেষে সমুদ্র, ছোট বড় দ্বীপ আর পাহাড় জঙ্গলের দিকে তাকিয়ে রইল বিনয়। তারপর দ্বিতীয় প্রতিবেদনটি লিখতে শুরু করল। সেটা শেষ হতে হতে সন্ধে পেরিয়ে গেল। গোপাল ঘরে আলো জ্বেলে দিয়ে গিয়েছিল। এবার 2টো প্রতিবেদনই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে 2-4টে সেন্টেন্স বদলে, কিছু শব্দ পাল্টে নতুন শব্দ জুড়ে ঠিকঠাক গুছিয়ে পিন দিয়ে গেঁথে দেরাজে রেখে দিল। আজ এখানেই ইতি। কাল সকাল থেকে ফের শুরু করা যাবে। এই সময় বিশ্বজিৎ ফিরে এলেন। তার গলার আওয়াজ শুনে ঘর থেকে ড্রয়িং রুমে বেরিয়ে এলো বিনয়। বিশ্বজিৎ হাসি মুখে বললেন, আপনি একটু বসুন বিনয়বাবু, আমি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আসি। জাস্ট 10 মিনিটস। ভুবন, আমাদের জন্য চা করে নিয়ে এসো। বিনয় একটা সোফায় বসে পড়ল। বিশ্বজিৎও চলে এলেন কিছুক্ষণের মধ্যে। বেশ তরতাজা দেখাচ্ছে তাকে। স্পষ্ট বোঝা যায় শুধু হাতে মুখে জল নয়, একেবারে স্নানই করে এসেছেন। পরনে ধবধবে পাজামা পাঞ্জাবি। সোফায় আয়েশ করে বসে জিজ্ঞেস করলেন, লেখাটেকা হলো? হ্যাঁ, বিনয় বলল, 2টো বড় লেখা শেষ করেছি। বাহ, প্রোগ্রেস তো বেশ ভালোই। বিনয় হাসল। ভুবন একটা ট্রেতে 2 কাপ চা এবং সেই সঙ্গে ঘরে তৈরি নিমকি আর চমচম দিয়ে গেল। খেতে খেতে এলোমেলো কিছু কথা। তারপর হঠাৎ যেন জরুরি কোনো বিষয় মনে পড়ে গেছে তেমন একটা ভাব করে বিশ্বজিৎ বললেন, লক্ষণ ভক্তকে আজই কোর্টে প্রডিউস করা হয়েছিল। উৎসুক চোখে তাকিয়ে থাকে বিনয়। লোকটা অত্যন্ত ধূর্ত, ধুরন্ধর। এমন ক্যারেক্টার খুব কমই দেখা যায়। কিরকম? লোকে কোর্টে এলে ভয় কুঁকড়ে যায়। এই লোকটার ভয় ডর তেমন কিছু আছে মনে হয় না। বিশ্বজিৎ বলতে লাগলেন, জিজ্ঞেস করতে জানালে তার উকিলের দরকার নেই। নিজেকে সে নিজেই ডিফেন্ড করতে পারবে। একেবারে বিনয়ের অবতার। হি ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন, ভেরি কানিং। লক্ষণ ভক্ত ব্যক্তিটি যে সোজাসাপটা নয় আগেই বুঝতে পেরেছিল বিনয়। সে তাকিয়ে রইল। বিশ্বজিৎ বললেন, পরশু ফের তাকে কোর্টে তোলা হবে। কিভাবে সে নিজেকে বাঁচায় জানার ইচ্ছে হচ্ছে। আপনার হচ্ছে না? লয়ার না নিয়ে একজন নিরক্ষর শিক্ষাদীক্ষাহীন লোক আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ কিভাবে সমর্থন করে জানবার তীব্র কৌতূহল হচ্ছিল সত্যিই বিনয়ের। আস্তে মাথা হেলিয়ে দিল সে। হচ্ছে। আপনি পরশু আমার সঙ্গে কোর্টে চলুন। কাঠগড়ায় দাঁড়িয়ে সে কি বলে শুনবেন। হয়তো লেখার মতো মেটেরিয়াল পেয়ে যাবেন। বিনয় বলল, ঠিক আছে, যাব। মাঝখানে একটা দিনে আরও 3টে প্রতিবেদন লিখে ফেলল বিনয়। তারপর আজ স্নান করে খেয়ে বিশ্বজিতের সঙ্গে আদালতে চলে গেল। দেশে থাকতে একবার হেমদাদুর সঙ্গে কম বয়সে মুন্সিগঞ্জে আদালতে গিয়েছিল বিনয়। কি কারণে দাদুকে যেতে হয়েছিল এখন আর মনে নেই।
মুন্সীগঞ্জে কোর্টরুমের যেরকম চেহারা দেখেছিল, পোর্ট ব্লেয়ারেও তার ব্যতিক্রম নেই। একদিকে উঁচু প্ল্যাটফর্মের ওপর বিচারকের জন্য চেয়ার, সামনে টানা লম্বা টেবিল, নিচে পাবলিক প্রসিকিউটর এবং লয়ারদের বসার জন্য চেয়ার, দুধারে আসামি এবং সাক্ষীদের জন্য উঁচু চৌকো ডেক, তারই এক পাশে পেশকারের বসার বন্দোবস্ত। এসবের পর বেশ কটা ফাঁকা চেয়ার এবং বেঞ্চি, সেখানে বাদী আর বিবাদী পক্ষের লোকেরা বসতে পারে। আগ্রহী দর্শকরা আদালতের সওয়াল জবাব শুনতে এলে ওখানে বসে। 10টার একটু আগেই বিনয়রা কোর্ট চত্বরে পৌঁছে গিয়েছিল। গাড়ি থেকে নেমে বিশ্বজিৎ বললেন, কোর্টরুমের ভেতরে গিয়ে লয়ারদের পেছন দিকে ফাঁকা চেয়ারে বসুন, এখনো সময় হয়নি। এজলাসের পেছন দিকে আমার অ্যান্টি চেম্বার আছে, আমি সেখানে চলে যাই। ঠিক 10টায় কোর্টের প্রসিডিংস শুরু হবে, আপনাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। বিনয় সোজা আদালতে গিয়ে ঢুকল। বিশ্বজিৎ একটু ঘুর পথে কোর্টরুমের পেছন দিকে চলে গেলেন। আদালত একরকম ফাঁকাই ছিল। কয়েক মিনিটের ভিতর পেশকার, আর্দালি, নিচের স্তরের কিছু কর্মী, পাবলিক প্রসিকিউটর, 2-4 জন লয়ার চলে এলেন। পিছনের অ্যান্টি চেম্বার থেকে কোর্টরুমে এসে বিশ্বজিৎ রাহা বিচারকের নির্দিষ্ট চেয়ারটিতে বসলেন। একটু পরেই পুলিশ পাহারায় লক্ষণ ভক্তকে আসামির ডেকে এনে তোলা হলো। কোর্টের কাজ শুরু হয়ে গেল। পাবলিক প্রসিকিউটরটি বর্মী, তবে হিন্দি বাংলা মিশিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। যথেষ্ট বয়স হয়েছে, বহুকাল তিনি পোর্ট ব্লেয়ারে আছেন। বিশ্বজিৎ তাকে বললেন, মিস্টার পিপি, অভিযুক্ত লক্ষণ ভক্তকে জিজ্ঞেস করুন। পরশু সে বলেছিল নিজের মামলা নিজেই চালাবে, এখনও কি তার সেই একই সিদ্ধান্ত? সে যদি মত বদলে থাকে, আদালত থেকে তাকে একজন উকিল দেওয়া হবে। পিপি মুখ খোলার আগেই লক্ষণ হাত জোর করে বলে ওঠে, হুজুর, আমার উকিলের দরকার হবে না নে, নিজের নিজের কথা কতি চাই। বিশ্বজিৎ বললেন, বেশ, তোমার নামে যে গুরুতর অভিযোগ রয়েছে পরশুদিনই তা জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। তুমি নবদ্বীপ কুণ্ডুকে খুন করার জন্য বাঁশের খুঁটি দিয়ে এমন মার মেরেছ যে সে একেবারে বেহুশ হয়ে যায়। প্রচুর রক্তপাত হয়েছে। চিকিৎসার জন্য তাকে পোর্ট ব্লেয়ারে নিয়ে আসতে হয়েছে। অনেক কষ্টে তাকে বাঁচাতে পারা গেছে। কতদিনে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে এখনো ঠিক নেই। তাছাড়া আরও একটা অভিযোগ রয়েছে তোমার বিরুদ্ধে। সরকারের তরফ থেকে বাঁশের খুঁটি পুঁতে প্রতিটি উদ্বাস্তুর জমির সীমানা ঠিক করে দেওয়া হয়েছে। তুমি খুঁটি তুলে নবদ্বীপের জমির অনেকটা দখল করার চেষ্টা করেছিলে। দুটোই মারাত্মক অপরাধ। এ সম্বন্ধে তোমার কি বলার আছে? কাঠগড়ায় দাঁড়িয়ে চোখ পিটপিট করতে করতে শুনে গেল লক্ষণ। তারপর হঠাৎ 2 হাত ওপর দিকে তুলে জোরে জোরে নাড়তে নাড়তে চিকুর ছাড়ল। মিছে কথা হুজুর, মিছে কথা। উপরে দেখিসি ভগবান বাবা, নিচে দেখিসি আপনিরই। আপনি। পিপি বাধা দিলেন, হুজুর যা জিজ্ঞেস করছেন তার জবাব দাও, বাজে কথা বলতে হবে না। লক্ষণ হাত নেড়েই যাচ্ছিল। কতি দেন বাবা, কতি দেন। হুজুরের সব কথার জবাব দেবা নে। অত হরবড়ালি কি হয়? ধৈর্য ধরতেই হয়। বলেই বিশ্বজিতের দিকে ফিরে ধুয়ো ধরবার মতো আগের গতে ফিরে গেল। উপরি দেখেছি ভগবান বাবা, নিচি দেখেছি আপনি রে। আপনি রাখলি রাখতে পারেন, মারলি মারতে পারেন। পিপি আবার বাধা দিলেন, কেন আজে বাজে বকে আদালতের সময় নষ্ট? তাকে থামিয়ে দিয়ে লক্ষণ বলল, পুরা কথাটা বললি বুঝতে পারবেন, বাজে বকতিসি না। উপরি দেখিসি ভগবান বাবা, নিচে দেখিসি আপনি রে। আপনি রাখলি রাখতে পারেন, মারলি মারতে পারেন। টাস করি বাড়ি মারি শেষ করে দিতে পারেন। গুলি করি হাগরের জলে ভাসায় দিতে পারেন। উপরি দেখিসি ভগবান বাবা। বিচারকের আসনে বসে থমথমে গম্ভীর মুখে বিশ্বজিৎ। জজ ম্যাজিস্ট্রেটরা দীর্ঘ অভ্যাসে নিজেদের সংযত রাখেন। লক্ষ্য করলাম বিশ্বজিতের কিঞ্চিত ধৈর্যচ্যুতি ঘটেছে। বললেন, ওসব কথা থাক, তুমি আসল কথার উত্তর দাও। কিন্তু কার সাধ্য লক্ষণকে রুখতে পারে? গলার স্বর উঠিয়ে নামিয়ে বলেই চলেছে, হুজুর, বিহান বেলাতি জমিনে আসি দেখলাম সীমানার খুঁটাগুলান আমিন ঠিক করি বসায় দিতে পারেনি। আমি খরলাম কি ঠিক করি পুঁতি দিলাম।
তা নবদ্বীপ ভাই তার বউ আর ছেলেরি নি নিজেরই জমিনে আসি কুটাগুলান দেখি খেপি গেল। কলো, হালার পুত হালা, আমার জমিনে কুটা হান্দায়ে দিছিস কেন? আমি তারে কলাম, হালার পুত হালা কতি নাই ভাই। হে আমারে কলো, হালা পুঙ্গির পুত। আমি তারে কলাম, অত চেতি জাতি নাই, বয়স তো কম হলো না। হে হারু কত অশ্বইল কথা কলো, হে সব হুজুরের সামনেই মুখি আনতে পারবো না। বিশ্বজিৎ রাহা হাল ছেড়ে দিয়েছিলেন, তিনি আর বাধা দিলেন না। লক্ষণ এক নাগারে একই সুরে বলে যাচ্ছে, নবদ্বীপ কলো, তুই ব্যবসার সাওয়াল, আমি তোর এইটা করি হেইটা করি, কত যে অশৈল কথা। গালি দিতি দিতি হে আমারে মাইল সোপার, গেলাম পড়ি, উঠে পড়লাম, আবার মাইল সোপার। সোপার খাতি খাতি মনে রাগ হলো। জমিনে এখন সরু কইন্সি পইরেছিল, সে তুলি নবদ্বীপের কপালে আস্তে করে ঠেহাইছি। উপরি দেখছি ভগবান, নিচে দেখিছি আপনি রে, সব খুইলা কলাম। এইবার আপনি আমারে মারলি মারতে পারেন, কাটলে কাটতে পারেন, গুলি করি মারতে পারেন, ঠাস করে বাড়ি মারি হাগরের জলে ভাসাই দিতে পারেন। গুরু জানে, ভগবান জানে, হুজুর আপনির সামনে সত্য কথাগুলো কলাম। এতক্ষণে লক্ষণ ভক্ত থামল। বিশ্বজিৎ রাহা তাকে 7 দিন পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়ে আজকের মতো আদালতের কাজ স্থগিত করে দিলেন। অন্যদিন আদালত থেকে রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের নানা দায়িত্ব সামলে বাংলোয় ফিরতে ফিরতে তার রাত 7টা বেজে যায়। চিফ কমিশনারের সঙ্গে জরুরি মিটিং টিটিং থাকলে আরও রাত হয়। আজ আর রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের অফিসে গেলেন না বিশ্বজিৎ। বিনয়কে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে হাসপাতালে যেতে বললেন। নবদ্বীপের খবর নিয়ে খুব সম্ভব বাংলোয় ফিরবেন বোঝা গেল। না চড়াই উতরাই ভেঙে ঝকঝকে মডেলের হিন্দুস্তান এগিয়ে চলেছে। কিছুক্ষণ চুপচাপ ব্যাক সিটে পিঠ হেলিয়ে দিয়ে বসে আছেন বিশ্বজিৎ, পাশে বিনয়। আর চোখে তাকে একবার দেখে নিল বিনয়। আন্দামানের দোদণ্ড প্রতাপ ম্যাজিস্ট্রেটকে বেশ একটু বিধ্বস্ত মনে হচ্ছে। আন্দাজ করা গেল তার কারণ জেফ্রি পয়েন্টের লক্ষণ ভক্ত। একটা আসামি যে একজন বিচারককে এমন কাহিল করে ফেলতে পারে, চর্মচক্ষে না দেখলে বিশ্বাস হয় না। এক সময় সোজা হয়ে বসলেন বিশ্বজিৎ। লোকটা কত বড় শয়তান দেখলেন। নবদ্বীপ প্রায় মরতে বসেছিল, আর সে কিনা বলে সরু একটা কঞ্চি তার মাথায় ঠেকিয়েছে, তার উপর আমাকে পর্যন্ত এই কেসের সঙ্গে জড়িয়ে ফেলেছে। এত বড় বদমাশ। আদালতে বসে থাকতে থাকতে যে ক্রোধ, বিরক্তি, বিরূপতা সব মিলিয়ে তীব্র উত্তাপ তার মধ্যে জমা হয়েছিল, এতক্ষণে সেটা সশব্দে বেরিয়ে এলো। পোর্ট ব্লেয়ারে আর থাকতে চাইছিল না বিনয়। জেফ্রি পয়েন্ট নামে পাহাড়, জঙ্গল, সমুদ্রে ঘেরা ছিন্নমূল মানুষদের সেই উপনিবেশটা তার সমস্ত অস্তিত্ব ধরে যেন টানছিল। বেশ কয়েকদিন হলো নতুন সেটেলমেন্ট থেকে সে এত দূরে এসে আছে। এর মধ্যে লাপওয়েরা হয়তো জেফ্রি পয়েন্টে চলে এসেছে। তাকে না পেয়ে আবার সমুদ্র থেকে শঙ্খ, কড়ি, টার্বো ট্রোকাস তোলার জন্য দূরে কোথাও চলে গেছে কিনা কে জানে। তারা যদি সত্যি চলে গিয়ে থাকে, মধ্য আন্দামানে যাওয়ার সম্ভাবনাটা অন্তত এবারের মতো বিলীন হয়ে যাবে। কবে মিডল আন্দামানে পৌঁছে ঝিনুকের সঙ্গে দেখা করতে পারবে কে জানে। কিভাবে সেই সুযোগ আসবে তাও জানা নেই। লাপওয়েদের জন্য ভীষণ ব্যগ্র হয়ে উঠেছিল বিনয়। ওদের সঙ্গে কথা হয়ে আছে, জেফ্রি পয়েন্টে তাকে না পেলে ওরা কি চলে যাবে? নিশ্চয় তার জন্য 2-4 দিন অপেক্ষা করবে। এই আশার সুতোটুকু ধরে যত তাড়াতাড়ি সম্ভব তাকে জেফ্রি পয়েন্টে চলে যেতে হবে। আদালত থেকে ফেরার 2 দিন পর খামে খামে সুদাদের কাছে লেখা চিঠিগুলো আর একটা বড় প্যাকেটে নতুন ভারতের জন্য লেখা 5টা প্রতিবেদন ভরে বিশ্বজিৎকে দিয়ে বিনয় বলল, ওগুলো কাইন্ডলি কলকাতায় পাঠিয়ে দেবেন, আর আমাকে জেফ্রি পয়েন্টে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। ওই সেটেলমেন্ট, আর খানিকটা দূরের পেনাল কলোনি আর উদ্বাস্তুদের আরও কয়েকটা সেটেলমেন্ট সম্পর্কে বেশ কিছু লেখা তৈরি করতে হবে। বিশ্বজিৎ বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে। আপনি শুধু নিউজ পেপারের রোভিং রিপোর্টার নন, এখানকার রিফিউজি সেটেলমেন্টের একজন হয়ে উঠেছেন। নানাভাবে আমাদের সাহায্য করছেন। আপনি জেফ্রি পয়েন্টে গেলে কাকা খুশি তো হবেনই, সেটেলমেন্টেরও অনেক উপকার হবে। কবে যেতে চাইছেন? আজ কি অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব?
ওরা ড্রয়িং রুমে বসে সকালবেলার চা খাচ্ছিল। ঘড়ি দেখে বিশ্বজিৎ বললেন, এখন 8:17। আজ আর হবে না, কাল ভোরে যান। ঠিক আছে, আমার কিছু বলার ছিল। বেশ তো, বলুন না। কিছুদিন আগে আপনাকে জানিয়েছিলাম সেল কালেক্টরদের নিয়ে আমি একটা লেখা লিখতে চাই, মনে আছে? আছে আছে, সেল কালেক্টরদের লাইফটা খুব ইন্টারেস্টিং আর ভীষণ বিপজ্জনকও। সমুদ্র থেকে সেল তোলা মুখের কথা নয়। হাঙরেরা ঝাঁকে ঝাঁকে ঘুরছে, কিন্তু ডাইভাররা খুবই সাহসী। হাঙরের সঙ্গে লড়াই করে সেল তুলে আনে। এদের নিয়ে লেখা উচিত। মানুষ বেঁচে থাকার জন্য কত রকম জীবিকা যে বেছে নিয়েছে। বিনয় বলল, লাপওয়েদের এই সময় জেফ্রি পয়েন্টে আসার কথা। আমি কিন্তু ওদের বোটে কয়েকটা দিন ঘুরে ঘুরে কি করে সেল তোলে দেখতে চাই। নিজের চোখে না দেখলে শুধু শুনে এসব লেখা যায় না। লাপওয়েদের বোটে ওঠার আসল উদ্দেশ্যটা যে ঝিনুকের সঙ্গে দেখা করতে যাওয়া, সেটা গোপনই রাখল। বিশ্বজিৎ বললেন, নিশ্চয়ই ওদের সঙ্গে ঘুরে ঘুরে দেখবেন, একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে। পরদিন পরন্ত বেলায় জেফ্রি পয়েন্টে পৌঁছে গেল বিনয়। শেখরনাথ তাদের ঘরেই ছিলেন। বিনয়কে দেখে খুবই খুশি। বললেন, যাক, তুমি এসে গেছো, খুব ভালো। তোমার লেখালেখির কাজ শেষ করে এসেছো তো? বিনয় হাসল। শেষ কি আর হয়? আমাদের মতো রিপোর্টারদের লিখেই যেতে হয়। আপাতত 5টা লেখা তৈরি করে বিশ্বজিৎবাবুর কাছে দিয়ে এসেছি। উনি কলকাতায় আমার অফিসে পাঠিয়ে দেবেন। তা সেটেলমেন্টের নতুন খবর কিছু আছে? শেখরনাথ হাসলেন। না, লক্ষণ নবদ্বীপের ওপর তাণ্ডব চালাবার পর সব গতানুগতিক চলছে। জারোয়ারাও আর হামলা চালায়নি। আপাতত শান্তি। তবে জোর করে তো কিছু বলা যায় না। কোন দিক থেকে কখন যে আবার ঝঞ্ঝাট শুরু হবে কে জানে। হঠাৎ কিছু মনে পড়ায় ব্যস্ত হয়ে পড়লেন। দিন 3 হলো লাপওয়েরা এসে তোমার জন্য ওয়েট করছে। তুমি নাকি ওদের সঙ্গে সমুদ্র থেকে সেল তোলা দেখতে যাবে? বিনয়ের সারা শরীরে উত্তেজনা খেলে গেল। না, তাকে ফেলে চলে যায়নি লাপওয়ে। তার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল। বলল, হ্যাঁ, আপনাকে বোধহয় বলেছিলাম ওদের নিয়ে কিছু লিখব। গুড বলে হাঁকাহাঁকি করে লাপওয়েকে ডাকিয়ে আনালেন শেখরনাথ। এই যে, তোমার পত্রকারজি চলে এসেছেন। লাপওয়ে বিনয়কে জিজ্ঞেস করল, কবে আমাদের সঙ্গে যেতে পারবেন? আপনারা যেদিন বলবেন। বিনয় বলল, কালই বেরিয়ে পড়তে চাই। 3 রোজ আপনার জন্য ইন্তেজার করেছি, আর এখানে থাকা যাবে না। কাম কাজ বন্ধ হয়ে আছে। শেখরনাথ উৎসাহ দিলেন, হ্যাঁ হ্যাঁ, কালই বেরিয়ে পড়ো বিনয়। কটা দিন ওদের সঙ্গে ঘুরে এসে এক্সপিরিয়েন্সটা লিখে ফেলো। তোমাদের কাগজের রিডাররা নতুন অজানা একটা ওয়ার্ল্ডের সন্ধান পাবে। পরদিন সকালে অবনীমোহনের 2টো চিঠি আর 2-1টা জামা কাপড়, টুকিটাকি দরকারি কিছু জিনিস ব্যাগে পুরে লাপওয়েদের মোটর বোটে উঠে পড়ল বিনয়। অবনীমোহনের চিঠি পড়লে ঝিনুকের সব ক্ষোভ, সব যাতনা এবং অভিমান দূর হয়ে যাবে কি? তাকে ক্ষমা করতে পারবে ঝিনুক? শেখরনাথ, পুনর্বাসনের কর্মীরা এবং উদ্বাস্তুরা সবাই সমুদ্রের ধারে চলে এসেছিল। এক সময় মোটর বোট শব্দ করে স্টার্ট দিল। উদ্বাস্তুরা সোনালি বালির সৈকতে দাঁড়িয়ে বলতে লাগলো, দুগ্গা দুগ্গা, ভালায় ভালায় ঘুইরা আহেন। বিনয়ের চকিতে মনে পড়ল, একদিন সন্ধে রাজদিয়ার পুকুরঘাট থেকে অসুস্থ, অপ্রকৃতিস্থ, ধর্ষিত ঝিনুককে বাঁচাতে রাজেক মাঝির নৌকায় উঠে অকুলে ভেসে পড়েছিল। আজ সেই ঝিনুকের জন্যই জেফ্রি পয়েন্টের বেলাভূমি থেকে লাপওয়েদের মোটর বোটে আরও একবার অথই সমুদ্রে ভাসল। উত্তাল সময় রীতিকথা উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।